নমস্কার। দেখছেন গ্রে জোন। মিকা রয়েছে আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে আমরা যে বসে আছি শ্রীরামপুর শ্রমজীবী হাসপাতালে। হ্যাঁ, জানি আপনাদের মনে এখন এই নামটা শুনেই প্রথমে একটা কন্ট্রোভার্সির কথা আসছে। আমরা আসবো সেই আলোচনায়। তবে তার আগে কিন্তু শুধুমাত্র ফর্মালিটি করে নয়, আপনাদের জানা দরকার, দর্শকদের কাছে পৌঁছানো দরকার যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটা, যে শ্রমজীবীর বর্তমানে কি কি সার্ভিস দিতে পারছে তার পেশেন্টদের, এবং আরো বেশ কিছু বিষয়, সেগুলো নিয়ে খুব বিশদে আলোচনা করে নেব। আজকে রয়েছেন আমাদের সঙ্গে আমাদের অতিথি, এই শ্রমজীবী একজন গৌতম দা। নমস্কার গৌতম দা, আমাদের গ্রে জোনের পর্দায় আপনাকে স্বাগত। অন্য কথায় আমরা না হয় একটু পরে যাব। আমার প্রথম প্রশ্নটাই হচ্ছে যে এই যে শ্রমজীবী একটা সংগঠন, এই সংগঠনটা যে গড়ে ওঠার গল্পটা, সেটা যদি আমাদের একটু বুঝিয়ে বলেন, কারণ দর্শকদের কাছে এখনো স্পষ্ট নয় ধারণাটা। আসলে শ্রমজীবী হাসপাতালের ইতিহাসটা হচ্ছে সাধারণ মানুষ এবং শ্রমজীবী মানুষের যৌথ উদ্যোগে কিছু একটা গড়ে তোলার লোক। এটা শুরুতেই যে হাসপাতাল গড়া হবে এমনটা ছিল না। বেলুড়ে একটা কারখানা ছিল, ইন্দো জাপান স্টিলস কারখানা। সেই কারখানার শ্রমিকরা মূলত শুরুতে উদ্যোগ নেয়। তারা খামারপাড়া বলে একটি জায়গায়, খামারপাড়া জাগৃতি হিন্দি হাই স্কুল বলে একটি স্কুলে, হিন্দি স্কুলে, সেখানে কিছু কাজকর্ম, সামাজিক কাজকর্ম শুরু করে। তার মধ্যে একটা ছিল এলাকার জঙ্গল পরিষ্কার করা বা নর্দমা পরিষ্কার করা, সচেতনতার আয়োজন করা, বিভিন্ন সচেতনতা শিবিরের আয়োজন করা, লোকজনকে অ্যাওয়ার করা যাতে জলবাহিত রোগ বা এই ধরনের অসুখ বিসুখ না হয়। এই সমস্ত করতে করতে আমাদের সঙ্গে জুনিয়র ডাক্তার মুভমেন্টের যে ডাক্তারবাবুরা ছিলেন, সেই ডাক্তারবাবুদের একটা অংশের সঙ্গে যোগাযোগ হয়। আমরা তখন সেই ওই সময়ে যারা ছিলেন তারা তখন যৌথ উদ্যোগে ওখানে একটা আউটডোর পরিষেবা, বৈদ্য বিভাগ একটা পরিষেবা দেওয়া শুরু করে। তো সেখানে বৈদ্য বিভাগ একটা নির্দিষ্ট সময় ডাক্তারবাবু থাকতেন, চিকিৎসা হতো, ডাক্তারবাবু প্রেসক্রিপশন করে দিতেন, তারপর বাড়ি চলে যেতেন, রুগীও বাড়ি চলে যেতেন। কিন্তু এইটা করতে গিয়ে যেটা দেখা গেল, যদি এরকম অনেক রুগী আছে যাদের একটু ভর্তি রেখে চিকিৎসা দেয়, কিছুটা হলেও তাদের সাপোর্ট দেওয়ার জন্য কিছু অক্সিজেন দেওয়া, কিছুটা নেবুলাইজ করা বা কিছুটা স্যালাইন দেওয়া, এরকম বহু রোগী আসতে থাকে যাদের এইটুকু করতে পারলেই হয়তো তারা তখন সুস্থ হয়ে যায়। যেহেতু ওখানে সেই ব্যবস্থাটা ছিল না, তাহলে আমাদের তৎকালীন যারা ছিলেন, তৎকালীন যারা এই ভাবনা চিন্তার মধ্যে ছিলেন, তারা একটা জায়গা খুঁজতে শুরু করলেন যাতে যেখানে এরকম একটা পরিষেবা দেওয়ার জায়গা তৈরি করা যায়। আমরা এটা খুঁজতে খুঁজে নিস্কো কারখানায় একটি জায়গা পেলাম। নিস্কো কারখানায় ছোটোখাটো অপারেশন, একটা থিয়েটার করা গেল। যে অপারেশনগুলো দিনের দিন করেই ছেড়ে দেওয়া যায়, যেমন টিউমার অপারেশন, হাইড্রোসিল অপারেশন বা ছোটোখাটো যে সমস্ত অপারেশনগুলো ওই ইস্কো কারখানায় শুরু হয়। কিন্তু ইস্কো কারখানার যে ইউনিয়নের সঙ্গে এই কাজটা আমাদের শুরু হয়েছিল, একটা সময় সেই ইউনিয়ন বেশ খানিকটা উৎসাহ হারিয়ে দেয়। তখন আবার জমি খোঁজা, জায়গা খোঁজা শুরু হলো। তখন জ্ঞান স্মৃতি ওয়ার্কস বলে একটি কারখানা বেলুড়ে 5 নম্বর জিটি রোড, সেই জ্ঞান স্মৃতি ওয়ার্কসের কারখানাটা বন্ধ কারখানা। সেই বন্ধ কারখানার একটা দোতলা অফিস বাড়ি করেছিল। সেই অফিস বাড়িটাতে তারা আমাদের অনুমতি দিলেন সেখানে আউটডোরটা করা। সেখানে যাওয়ার পর একতলা দোতলা মিলিয়ে যেটুকু জায়গা পাওয়া গেল, আমরা একটা 5 বেডের, একটা 5 শয্যার একটা হাসপাতাল ওখানে তৈরি হয়। এইটা হচ্ছে একদম শুরুর কথা, সেই হচ্ছে আমাদের প্রথম হাসপাতাল। তখন 5টা বেড ছিল আমাদের, 5টা বেডে কখনো পুরুষ রোগী মাঝখান দিয়ে ভাগ করা ছিল ওই পর্দা দিয়ে। যদি পুরুষ রোগী বেশি আসতো তখন পর্দা সরিয়ে দেওয়া হতো, ফিমেল ওয়ার্ড কমিয়ে দেওয়া হলো, মেল ওয়ার্ড বাড়িয়ে দেওয়া হতো। এইভাবে চিকিৎসা হতো। আমাদের এক বন্ধু পাচ্ছিদা, উনি থাকতেন বরানগরে। ওনার একটা এক্স রে মেশিন ছিল, উনি ওই এক্স রে মেশিনটা নিয়ে আমাদের এখানে চলে এক্স রে করা। এটা অবশ্য আরো কিছুদিন পরে, তার মাঝখানে যেটা হলো, ইন্দো জাপান কারখানার স্ক্র্যাপ লোহা পড়েছিল প্রচুর। ওই স্ক্র্যাপ লোহাগুলোকে নিয়ে আমাদের কারখানার শ্রমিকরা আরজিকর হাসপাতালে গিয়ে সেখানকার বেড, মানে রুগীর বেড টেড ইত্যাদি প্রভৃতি জিনিসপত্র দেখে শুনে এসে তারা আমাদের এখানে এগুলো বানিয়ে ফেললেন।
অপারেশন থিয়েটার বানানো হলো। অপারেশন থিয়েটারের লাইট, যেটা অপারেশনের যে লাইট, বিশেষ লাইট, সেটা একটা মোটর গাড়ির হেডলাইট দিয়ে সেই লাইটটা করা হলো। তো এইটা হচ্ছে গোড়ার কথা। তারপরে তো আস্তে আস্তে আমাদের সঙ্গে আরো অনেক বন্ধু এলো, অনেক বন্ধু আস্তে আস্তে যোগাযোগ হলো, জুটলো, হাসপাতাল একটু একটু করে বড় হলো, বিভিন্ন ডিপার্টমেন্ট চালু হলো। কিন্তু 97 সালে আমাদের হাসপাতালের উপর একটা আক্রমণ হয়েছে। প্রমোটার চায় আমাদের হাসপাতাল তুলে দিয়ে ওই জমিটাকে নিজের আয়ত্তে নিয়ে এসে ফ্ল্যাট বাড়ি বানাতে বা আবাসন বানাতে। সেই সময়ে সেই সময়কার পুলিশ প্রশাসন ও প্রমোটারের পাশে দাঁড়ায় এবং হাসপাতালে একটা ভাঙচুর হয়, হাসপাতাল থেকে রুগীদের বাইরে ফেলে দেওয়া হয়। কিন্তু ওই ভাঙচুরের পরে শ্রমজীবী হাসপাতাল দ্বিগুণ উদ্দীপনায় আবার শুরু হয়, হাসপাতাল আরো বাড়ে, বহু মানুষ আরো চলে আসেন, বহু লোক, বহু মানবাধিকার কর্মী, বহু সাংস্কৃতিক কর্মীরা এসে যুক্ত হন। তারপর আস্তে আস্তে হাসপাতাল বাড়তে থাকে, চলতে থাকে। শ্রমজীবী বর্তমানে তার পেশেন্টদের জন্য ঠিক কি কি আধুনিক পরিষেবা দিতে পারছে? দেখুন, আমরা চেষ্টা করি, আমরা মনে করি যে খেটে খাওয়া গরিব শ্রমজীবী মানুষের জন্যই অ্যাডভান্স চিকিৎসাটা দরকার। কারণ তাতে করে দুটো সুবিধা হয়: এক, তার হাসপাতালে বেশি দিন থাকার খরচ বাঁচে; দুই, সে তার কাজের জায়গায় ফিরে যেতে পারে তাড়াতাড়ি। যত তাড়াতাড়ি একজন শ্রমিক তার কাজের জায়গায় ফিরতে পারবেন, তত তাড়াতাড়ি সে কাজে যোগ দিতে পারবেন, ফলে তার রোজগারটা নিশ্চিত হয়। আমাদের এখানে 98 সালে ল্যাপ্রোস্কোপিক সার্জারি ছিল। যে সময়ে ল্যাপ্রোস্কোপিক সার্জারি করতে হলে বাইরে ধরুন কোথাও 40, 50, 60, 70 হাজার টাকা নিতে হতো না, আমরা ল্যাপ্রোস্কোপিতে গলব্লাডার অপারেশন শুরু করি 4,525 টাকা, 98 সালে। এইবার পরবর্তীতে সময়ে আমাদের দিনে দিনে আরো নতুন নতুন যন্ত্রপাতি যুক্ত হয়েছে, নতুন আমাদের সিআর যন্ত্র এসেছে, আমাদের কালার ডপলার মেশিন এসেছে, ইউএসজি শুরু হয়েছে, আমাদের এখন শ্রীরামপুরে 32 সাইজে সিটি স্ক্যান মেশিন হয়েছে আমাদের। ফলে যথাসম্ভব উন্নত পরিকাঠামো তৈরিটা করার আমরা চেষ্টা প্রতি মুহূর্তে, আসলে উন্নতির শেষ নেই, প্রতি মুহূর্তেই নতুন নতুন মডেল আসছে, নতুন নতুন আপডেট হচ্ছে। তবুও আমরা আমাদের যন্ত্রপাতি যা কিছু কিনি, যা কিছু ব্যবহার করার চেষ্টা করি। আমরা টপকর্নের চোখের মেশিন, ফেকো মেশিন আমরা কিনতে পেরেছি। ওটিতে আমাদের ল্যাপ্রোস্কোপিক, এন্ডোস্কোপিক সার্জারি হচ্ছে। ফলে যতদূর সম্ভব অ্যাডভান্স হয়। আমরা এখানে ক্যাথল্যাব মেশিন বসিয়েছিলাম হার্টের বাইপাস সার্জারি, মানে করোনার অ্যাঞ্জিওগ্রাফি, অ্যাঞ্জিওপ্লাস্টি করার জন্য। কিন্তু দুর্ভাগ্য আমাদের করোনার সময় দীর্ঘদিন সেটা পড়ে থেকে নষ্ট হয়ে যায়। 1.5 কোটি টাকার মতন দাম সেটার। আমরা আবার সেটাকে পারিনি। আমরা কম্পোনেন্ট সেপারেটার সমেত ব্লাড ব্যাংক করেছি, মানে কম্পোনেন্ট সেপারেটার হুগলি জেলায় আমরাই প্রথম করি, এবং সেটা পঞ্চায়েত এলাকা, একটা গ্রামীণ এলাকা। তাহলে কম্পোনেন্ট সেপারেটার হওয়ার ফলে 1 ইউনিট রক্তকে আমরা 3 জনকে দিতে পারছি প্রয়োজন, যার যেটুকু দরকার তাকে সেইটুকু দিচ্ছি। ফলে আমাদের এই চেষ্টাটা আছেই, যতটা সম্ভব ডেভেলপ করা যায়, যতটা সম্ভব উন্নত যন্ত্রপাতির সাহায্যে শ্রমজীবী মানুষের কাছে চিকিৎসাটা পৌঁছে দেওয়া যায়, খেটে খাওয়া মানুষ যাতে দ্রুত রিলিফ পান, সেই চেষ্টাটা আমরা সবসময় করি। শ্রমজীবীর এই সমস্ত কাজকর্ম যেটা মূলত সাধারণ মানুষদের জন্য, শ্রমজীবী মানুষদের জন্যই, সেখানে এই সাধারণ মানুষদের কতটা এগিয়ে আসতে দেখতে পাচ্ছেন? না, সাধারণ মানুষের এটা তৈরি করেছে, সাধারণ মানুষের শ্রমে ঘামে সাধারণ মানুষই আমাদের এটার খরচ জুগিয়েছেন, সাধারণ মানুষই এটা চালাচ্ছেন, সাধারণ মানুষই চিকিৎসা নিতে আসছে। ফলে এটা সাধারণ মানুষকে আলাদা করে কিছু দেখাতে হবে না, আমরা সবাই সাধারণ মানুষ। এখানে যারা সর্বক্ষণ আছি তারাও যেমন সাধারণ মানুষ, এখানে যারা রুগী, যারা চিকিৎসা নিতে আসেন তারাও সাধারণ মানুষ, এখান থেকে সুস্থ হয়ে গিয়ে যারা তার বাইরে আমাদের কথা বলেন তারাও সাধারণ মানুষ। ফলে পুরো বিষয়টাই সাধারণ বিষয়। আমরা কোনো বাড়তি কাজ করছি না, আমরা যেটা মনে করি, আর আমরা সেবা বা এই ধরনের কোনো দায়িত্বের, মানে কোনো কথাই আমরা বলি না যে সেবা করছি বা এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান, একেবারেই তা না। আমরা একটা উদাহরণ তৈরি করার চেষ্টা করছি। আমাদের দুটো উদ্দেশ্য: এক হচ্ছে যে এটা আমাদের দেখানো, চোখে আঙুল দিয়ে, যে কর্পোরেট বিভিন্ন বড় বড় হাসপাতালগুলো একটা চিকিৎসার বিপুল খরচের কথা বলে, বাস্তবে এতটা খরচ হয় না। একটা প্রকৃত খরচ কতটুকু সেটা একটা নির্ধারণ করার আমাদের একটা একটা হাতে কলমে প্রচেষ্টা, এটা আমরা দীর্ঘদিন ধরে করে আসছি। এবং আমাদের এখানে আউটডোরে এখনো ডাক্তারবাবু 11 টাকাতেই দেখে। আমাদের এখানে গলব্লাডার অপারেশনের চার্জ এখন 6,000 টাকা, বা আমাদের এখানে ডিএম কার্ডিওলজিস্ট যিনি দেখেন তারও ভিজিট 11 টাকা।
ফলে আমরা মনে করি চিকিৎসা ন্যূনতম খরচটুকু নিয়ে চিকিৎসা করা সম্ভব, সেই চেষ্টাটাই আমরা করছি। আমাদের জেনারেল বেডের ভাড়া 25 টাকা, আমাদের আইসিইউ বেড ভাড়া 1000 টাকা, পোস্ট অপারেটিভ ইউনিটের বেড ভাড়া 800 টাকা। ফলে এইটা আমরা বলতে চাই যে আমরা এটা দেখিয়ে দিচ্ছি যাতে করে এইটা দেখে আরো বিভিন্ন জায়গায় মানুষ উদ্বুদ্ধ হন, অনুপ্রাণিত হন, তারাও তার নিজের এলাকায় একটা গড়ে তুলতে পারেন। এরকম ভাবে তারা, আমরা চাইছি এটা ছড়িয়ে পড়ুক, আমাদের ভাবনাটা ছড়িয়ে পড়ুক, যাতে যেটা হবে প্রচুর মানুষ, সাধারণ মানুষ উপকৃত তো হবেনই, পাশাপাশি যেটা হবে যে মানুষের চিকিৎসার প্রকৃত খরচ হচ্ছে সেটা একটা নির্ণয় করা যাবে। এটা আমাদের একটা বড় উদ্দেশ্য। এটাও ঠিক যে আমরা কিন্তু পশ্চিমবঙ্গের সব মানুষের চিকিৎসা করতে পারবো না, সব পেশেন্টকে সুস্থ করে তুলতে পারবো না, এটা তো একটা অসম্ভব কাজ। কিন্তু আমরা এটা উদাহরণ তৈরি করতে চাই, আমরা দেখাতে চাই যেটা সম্ভব, এইটাই আমাদের কাজ। কিছুদিন আগেই মানে এরই মধ্যে এই শ্রীরামপুর শ্রমজীবীকে নিয়ে বেশ একটা কন্ট্রোভার্সি উঠেছিল। সেটা নিয়ে অনেকের কাছে অনেক রকম ধারণা, সবটাই সোশ্যাল মিডিয়া থেকে তৈরি হওয়া। সেটা নিয়ে যদি একটু আমাদের গুছিয়ে বলে দেন। আসলে দেখুন, হাসপাতাল থাকলে যদি আমরা কাজ করি সেই কাজের সমালোচনা হবে, কিছু মানুষের পছন্দ হবে, কিছু মানুষ পছন্দ করবে। যারা উপকৃত হবেন তারা যেমন এটার পাশে থাকবেন, পছন্দ করবেন, পাশাপাশি একদল মানুষ থাকবেন, সবসময়ই আছেন, এটা আমাদের প্রথম দিন থেকেই আছেন, তাদের যেখানে স্বার্থে যদি কোনোভাবে ঘা লাগে, তাদের যদি কোনো রকম স্বার্থহানি হয়, তারা এটার বিরুদ্ধে নানান রকম কুৎসা রটাবেন, এটাই স্বাভাবিক। তো সেটাই হয়েছে। একটি পেশেন্ট ভর্তি হয় আমাদের শ্রমজীবী হাসপাতালে 20 তারিখ, শ্রীরামপুর প্রভাস নগরের বাসিন্দা একটি পেশেন্ট 20 তারিখ, 20 জুলাই এখানে ভর্তি হন বিকেলবেলা 3টে নাগাদ। প্রচণ্ড শ্বাসকষ্ট, 73 বছর বয়স, তার বার্ধক্যজনিত নানান সমস্যা। ভর্তির সময় তাকে ডাক্তারবাবু বলে দেন আপনি চাইলে কোনো বড় সরকারি হাসপাতালে নিয়ে যান, বড় সরকারি হাসপাতালে আপনি আমাদের থেকে হয়তো ভালো পরিষেবা পেতেও পারেন। যদি এখানে ভর্তি করেন আপনাকে হাই রিস্ক বন্ডে, ওদের চিকিৎসার যে উচ্চ ঝুঁকি সেই সংক্রান্ত সম্মতিপত্রে সম্মতি দিয়ে ভর্তি করাতে হবে। বাড়ির লোক রাজি হন, সেই সংক্রান্ত সম্মতিপত্রে সম্মতি দেন। পেশেন্ট ওয়ার্ডে যায়, আইসিইউতেই ভর্তি করতে হয়, পেশেন্ট খুবই খারাপ ছিল। আইসিইউ ওয়ার্ডে তাকে বলে দেওয়া হয় যে দেখুন আপনার পেশেন্টের যে অবস্থা, এই প্রচণ্ড শ্বাসকষ্ট, এই পেশেন্টকে কিন্তু যে কোনো সময় ভেন্টিলেট করতে হতে পারে। আপনারা যদি কনসেন্ট দিয়ে রাখেন ভালো, আপনারা কনসেন্ট যদি এখন দিয়ে দেন, আমাদের যখনই প্রয়োজন মতন আমরা দিয়ে দিতে পারবো, না হলে আপনারা আবার বাড়ি থেকে আসবেন তখন কনসেন্ট দেবেন। উনির বাড়ির লোক কনসেন্ট দিয়ে দেয়, মানে না আপনাদের যখন যা প্রয়োজন তখন তাই করুন। পেশেন্টকে বাইপ্যাপে রাখা হয় ভর্তির দিন থেকে, কিছুতেই তার বাইপ্যাপ খোলা যায় না, তার শ্বাসকষ্ট কমে না। তো দুঃখজনক, এটা যে কোনো মৃত্যুই তো আমাদের কাছে খুব দুর্ভাগ্যজনক। 24 তারিখ সেই পেশেন্ট মারা যান, একদিন আমাদের যথাসাধ্য চেষ্টা করার পরে। এই যে 20 তারিখ থেকে 24 তারিখ বাড়ির লোক আমাদের কাছে কোনো রকম কোনো অভিযোগ দেন, অন্য কোনো ফোরামে কোথাও গিয়ে কোনো অভিযোগ করে, উনি মারা যান। মারা যাওয়ার পরে বাড়ির লোকজনকে জানানো হয়, তারপরে আচমকা কোনো একজন নিজেকে একটি রাজনৈতিক, সর্বভারতীয় রাজনৈতিক দলের নেতা সে পরিচয় দিয়ে এসে আইসিসিউতে ঢুকে তাণ্ডব শুরু। যন্ত্রপাতি ফেলে দেয়, আমাদের একটি শাখার সাকশন মেশিনটি ফেলে দেয়, মেশিনটি ভাঙে, ভেন্টিলেটার থেকে জোর করে চারটা ছিঁড়ে, মানে ভেন্টিলেটার নষ্ট করে, ওষুধপত্র ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেয়, ইঞ্জেকশনের অ্যাম্পুল ফেলে ভাঙে, এই সমস্ত তিনি করেন। এবং ওই আইসিসিউর ভিতর থেকে, ভাবুন আইসিইউতে তখন অন্য আরও পেশেন্ট রয়েছে, সেই পেশেন্টের মাঝখান থেকে ভিডিও, কি যেন বলে ওটাকে, ফেসবুকে লাইভ করতে শুরু করে। মানে কোনো একজন দায়িত্বশীল কোনো রাজনৈতিক দলের কোনো নেতার এই কাজ আমরা ভাবতে পারি। তিনি চিল্লাতে থাকেন তিনি নাকি কোন অমুক নেতার শিষ্য, সে নাকি বাঘের বাচ্চা, সে নাকি সিংহের বাচ্চা। আরে ভাই, বাঘের বাচ্চা, সিংহের বাচ্চা, হরিণের বাচ্চা, শিয়ালের বাচ্চা, যাই যেতে জঙ্গলে গিয়ে চাঁচে, আইসিসির মধ্যে কেন? চেঁচাতেই যদি হয় তো তুমি বাঘের বাচ্চা হলে জঙ্গলে চেঁচাবে। যেখানে মানুষের চিকিৎসা হয় সেই আইসিসির মধ্যে এসে চেঁচানোর তো কোনো যুক্তি নেই। তারপরে ওখান থেকে আইসিইউ থেকে তাকে আমরা বাধ্য হয়ে পুলিশকে ডাকি, পুলিশ আসে, পুলিশের লোকজন, আমাদের লোকজন মিলে তাদের আইসিইউ থেকে কোনো ক্রমে বের করা হয়। তারপর হাসপাতালে দিকে তাণ্ডব চালান, ওই একই জিনিস ফেসবুকে লাইভ। কোনো অভিযোগ কারোর থাকতেই পারে, হাসপাতালে চলছে, পেশেন্ট ভর্তি হচ্ছে, কোনো পেশেন্ট খারাপ হতে পারে, কোনো পেশেন্ট ভালো হতে পারে, আমাদের ইচ্ছাই হতে পারে, আমাদের অনিচ্ছাই হতে পারে, ডাক্তারবাবু ভুল থাকতে পারে, ত্রুটি থাকতে পারে, নাও থাকতে পারে, সবটাই তো বিচার্য বিষয়। নির্দিষ্ট ফোরাম আছে, অভিযোগ করো, পুলিশ প্রশাসন আছে, অভিযোগ করো, হাসপাতাল কর্তৃপক্ষ আছে, তুমি অভিযোগ জানাও।
আইসিইউর মধ্যে আরো এতগুলো পেশেন্ট, সেদিন অন্য পেশেন্টটা ঘাবড়ে যাচ্ছে, মানে যে পেশেন্ট একেবারে বেশি উঠতে পারছে না সে সেখানে আরো অসুস্থ হয়ে পড়ছে। আমরা কি করবো তখন তাকে? যদি এইটা যে এই ঘটনায় যদি আরো বেশি কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়তেন, কেউ মারা যেতেন, তার দায়িত্ব কি নিতেন ওই তথাকথিত নেতা? এটা কি তার নেতৃত্ব? আমরা এটা তীব্র আপত্তি জানাচ্ছি। আপত্তি জানিয়ে আমরা কালকেই এফআইআর, মানে ঘটনার দিনই আমরা এফআইআর করেছি দুপুরবেলা। আমাদের অভিযোগ আমরা জানিয়েছি পুলিশের কাছে, পুলিশ তদন্তও করছেন। কালকে পুলিশ এসেছিলেন, পুলিশ এসে আমাদের জিনিসপত্র যা ভেঙেছে সেগুলো সিজ টিজ করেছেন, ডকুমেন্টস চেয়ে গেছেন, আমরা সেগুলো সোমবার দিন প্রোভাইডও করবো। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে একটা হাসপাতাল, গণ উদ্যোগে একটা হাসপাতাল চলছে, এই হাসপাতালে ঢুকে এরকম তাণ্ডব, কোনো মানে কোনো রকম এরকম গুন্ডামি কোনো অবস্থাতেই আমরা এটাকে প্রশ্রয় দেবো না। আমরা এটার বিরুদ্ধে আগামীকাল আমরা এটা নিয়ে সর্বাত্মক বলব। যে দলেরই, আমাদের সঙ্গে কোনো দলের কোনো সম্পর্ক নেই, ভালোবাসাও নেই, শত্রুতাও নেই। আমরা একেবারে অরাজনৈতিক নিরপেক্ষ। আমাদের এখানে সমস্ত দলের মানুষ চিকিৎসা করেন। আমাদের যে ব্লাড সেন্টার চলছে যেখানে, সেই সেন্টারে সমস্ত দলের, এমনকি যে দলের পরিচয় দিয়ে উনি এসে ভাঙচুর করেছেন সেই দলেরও নিয়মিত রক্তদান শিবির হয়। তাদের নেতারাও আমাদের কাছে রক্ত নিতে আসেন, আমাদের রাজনীতিতে ফোন করে বলেন রক্তের দরকার, আমরা ব্যবস্থা করি, আমরা দিই। হাসপাতালে তারা চিকিৎসা নিতে আসেন, তারা হাসপাতালে ভর্তি হন। তো তারপরেও তারা জানেন, ইভেন এই সাম্প্রতিককালেও তাদের একজন, যে দলের লোক তাদের একজন নেতার স্ত্রী ভর্তি হয়েছেন। ভাঙচুরটা কেন? এই অরাজকতা কেন সৃষ্টি হয়? এটা নিয়ে আমরা তীব্র আপত্তি জানাচ্ছি এবং সেই দলের কাছেও আমরা আবেদন করছি, সেই দলের কাছেও আমরা, দলকেও আমরা অনুরোধ করছি, এই ধরনের নেতাদের থেকে আপনারাও সতর্ক থাকুন। না হলে কিন্তু এই, মানে এটা দলেরও বদনাম হবে। এইটুকু আমাদের বল। আচ্ছা, এই ঘটনাতে এখানকার যে সাধারণ মানুষ, তাদের থেকে ঠিক কি রিয়াকশন? আমাদের কাছে এটা আসার কথা, এটা ভরসার কথা। এরকম দুষ্কৃতকারী যেমন আছেন, তেমনই বহু প্রচুর ভালো মানুষও আছেন। বহু সংগঠন এগিয়ে এসেছেন, প্রতিবাদ জানাচ্ছেন, আমাদের কাছে জানাচ্ছেন তারা আগামীকাল মিছিলে হাঁটবেন যেমন। তারপরে নিজ নিজেদের সংগঠনের উদ্যোগে বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচি নিচ্ছেন। বলাগড় কলেজের ছাত্রছাত্রীরা, তারা একটা সই সংগ্রহ শুরু করেছে। আমরা শুনেছি বিভিন্ন জায়গা থেকে এরকম ডাকিনা কলেজ করছে, বিভিন্ন জায়গা থেকে মানুষজন প্রতিবাদ করছেন, প্রতিবাদী কণ্ঠস্বর তারা তুলে ধরছেন। শ্রীরামপুরে সবুজ সৈনিকদের একটি সংগঠন আছে, তারা একটি মিছিল সোমবার দিনকে অর্গানাইজ করছেন এইটার সমর্থনে, শ্রীরামপুর বটতলা থেকে শ্রীরামপুর থানা পর্যন্ত। এটাও আমরা ফেসবুকেই মাধ্যমেই জেনেছি। তো আমাদের অনেকে হাসপাতালে আসছেন, বিভিন্নভাবে আসছেন, এসে আমাদের সহানুভূতি জানাচ্ছেন, সহমর্মিতা জানাচ্ছেন, পাশে দাঁড়াচ্ছেন। এমনকি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তিনিও হাসপাতালে এসেছেন। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা আসছেন। আজকে বামপন্থী দুটি দলের প্রতিনিধিরাও আমাদের কাছে একটু আগেই ফোন করেছিলেন যে তারাও আসবেন, তারাও এসে আমাদের পাশে দাঁড়াবেন। ফলে খারাপের সংখ্যাটা কম এখনো আমাদের, আমরা মনে করি খারাপের সংখ্যাটা অতি নগণ্য। কিন্তু এই একটা সোশ্যাল মিডিয়ার একটা বিপদ, কেউ একটা কিছু বলে দিলেই হই 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 করে অনেকেই সেটাকে না বুঝে শেয়ার করেন। এইটাও বহু লোক নাকি শেয়ার করেছেন, কিন্তু তাদের সঙ্গে আমরা বহু লোকের সঙ্গে কথা বলেছি, তারা অনেকেই বলেছেন আমরা বুঝিনি করেছি। এবং অনেকে এসে আমাদের কাছে পরে দুঃখ প্রকাশ করেছেন, ক্ষমা চেয়ে অনেকেই করেছেন। তো এইটা আমাদের ভরসার জায়গা যে মানুষ এখনো অনেক বেশি পরিমাণে, অনেক বেশি মানুষ সুস্থ, স্বাভাবিক এবং ভালো। এটা আমাদের আশা এবং ভরসার কথা। এবার দেখা যাক। অনেক ধন্যবাদ। দেখুন, এর মধ্যে থেকে কিন্তু আমাদের যে কথাটা প্রথমেই মাথায় রাখা দরকার, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া আজকের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার। কারণ এই সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমরা সবাই আমাদের মতামতটা, আমাদের বক্তব্যটা কয়েক সেকেন্ডের মধ্যে কয়েক লক্ষ, কয়েক হাজার মানুষের কাছে পৌঁছে দিতে পারি। আর সেই জন্যই যখন আমরা সোশ্যাল মিডিয়াটাকে ব্যবহার করছি, তখন শুধুমাত্র একজন সাধারণ ব্যবহারকারী হিসেবে নয়, তখন আমার দেশের বা আমার সমাজের একজন স্বাধীন এবং দায়িত্ববান নাগরিক হিসাবে এটা করা উচিত। তাই এই আলোচনার শেষে শ্রমজীবী নিয়ে সবটা যেহেতু গৌতমদা বলেই দিয়েছেন, তাই এই বিষয়ে কোনো উপসংহার না টেনে আমি এই কথাটাই বলবো যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন,
সোশ্যাল মিডিয়ায় বার্তা ছড়িয়ে দিন, তবে তার আগে একবার অন্তত সেটাকে ভেরিফাই করে দিন। নইলে আপনার আমার মতো সাধারণ মানুষেরই ক্ষতি। আর রইল শ্রমজীবী, সে তো সবসময় রয়েছে সাধারণ খেটে খাওয়া মানুষের সেবায়। আজকের মতো এই পর্যন্তই। চলি, নমস্কার।